হিন্দু কমিউনিটির ভাইয়েরা এই রাজনৈতিক একটা পক্ষ অবলম্বন করেন, আর সেক্ষেত্রে যদি যেমন আমরা যেটা দেখেছি বিগত রেজিম যেটা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগে পদধারী অনেক আমাদের হিন্দু ভাইয়েরা ছিলেন, তারা বিভিন্ন আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেছেন এবং তারা নির্যাতন নিপীড়নের সহযোগিতা করেছেন, তারা প্রতিবাদ করেন নাই। এখন রেজিম চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগের প্রতি মানুষের যে রুদ্র রোষ ছিল, তারা যদি সেটার তাপ অনুভব করে, তাহলে এটাকে তো সাম্প্রদায়িক রূপ দেওয়া ঠিক নয়, যেটাকে আমরা দেখছি সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। জনাব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক, উপস্থিত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি একটু বিলম্বে পৌঁছেছি, এই জন্যে দুঃখিত। আমি শুরুতে অনেকের কথাই শুনতে পারি নাই, তো একটু আগে আমাদের এক সাংবাদিক ভাই কিছু তথ্য উপাত্ত তুলে ধরলেন। বাকি আমি এখানে যেই প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, এখানে শুরুই করা হয়েছে সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ। আমি এই বিষয়টায় আমি একটু ভিন্ন মত পোষণ করছি। আসলে আমরা সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, আমরা কাঠগড়ায় নই। এটা কেন করা হচ্ছে? এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক হীন উদ্দেশ্যে এবং এখানে ভূ রাজনীতি জড়িত আছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, গোটা দুনিয়ায় যেখানেই মাইনরিটি আছে, সকল দেশেই মাইনরিটি সম্প্রদায়, সেটা ধর্মীয় মাইনরিটি হোক অথবা জাতিগত, সবাই ইনসিকিউর ফিল করে সব সময়। এটা একটা বাস্তব বিষয়। তো ঠিক তেমনি বাংলাদেশেও। তবে বাংলাদেশে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে মাইনরিটি শ্রেণীর অধিকাংশ হলো হিন্দু সম্প্রদায়ের। আজকে যে হিন্দু মহাজোট এখানে আয়োজন করেছে, ওনাদের কমিউনিটি বেশি, হিন্দুরাই বেশি। তো এখানে বলা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী একটা বিশাল সাম্প্রদায়িক একটা সংঘাত তৈরি হয়েছে এবং মাইনরিটি শ্রেণী তারা নিপীড়নের শিকার হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে দেশ ছাড়ার জন্য। এমন একটা প্রপাগান্ডা ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। এটার আসলে বাস্তবতা কতটুকু? আসলে একটা বড় ঘটনা ঘটেছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, এই জন্য অবশ্যই কিছু ঘটনা ঘটবে। আমাদের দেখতে হবে যে এখানের গভর্নমেন্ট, সরকার, রাষ্ট্র এবং মেইন স্ট্রিমের রাজনৈতিক শক্তি, তাদের আচরণটা এখানে মূল্যায়ন করতে হবে। আমাদের গভর্নমেন্ট কখনোই বাংলাদেশ সৃষ্টির পর থেকে ৭১ থেকে এই পর্যন্ত কখনোই মাইনরিটির প্রতি বা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি বৈষম্য রাষ্ট্রীয়ভাবে করে নাই। আমরা এটা পরিষ্কারভাবে বলছি যে রাষ্ট্রীয়ভাবে বা সাংবিধানিকভাবে তাদের প্রতি বৈষম্য করা হয় না। বিচার আদালতে কোথাও বৈষম্য নয়, বরং চাকরি ক্ষেত্রে আমরা দেখছি যে তারা সমান সুযোগ ভোগ করছে। বাংলাদেশে শুধুমাত্র মসজিদের ইমামতি ছাড়া বাংলাদেশের সকল ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের যারা ভাইয়েরা বোনেরা আছেন, তারা চাকরির সুযোগ পায়। ইভেন মাদ্রাসায়ও হিন্দু শিক্ষক নিয়োগ হচ্ছে, ব্যাপকভাবে হয়। এটা একটা বাস্তব চিত্র বাংলাদেশে। এখানে চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, সেখানে হিন্দুদের প্রতি ইনজাস্টিস করা হয় না, তাদের প্রতি বৈষম্য করা হয় না। হ্যাঁ, এখন কিছু সামাজিক বাস্তবতা, বাংলাদেশের কিছু সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা আছে। এখানে ভাইয়ে ভাইয়েও সংঘাত হয়, সংঘর্ষ হয়, এখানে রাজনৈতিক সহিংসতা হয় প্রতিনিয়ত। এখন যদি হিন্দু কমিউনিটির ভাইয়েরা এই রাজনৈতিক একটা পক্ষ অবলম্বন করেন, আর সেক্ষেত্রে যদি যেমন আমরা যেটা দেখেছি বিগত রেজিম যেটা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগে পদধারী অনেক আমাদের হিন্দু ভাইয়েরা ছিলেন, তারা বিভিন্ন আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেছেন এবং তারা নির্যাতন নিপীড়নের সহযোগিতা করেছেন, তারা প্রতিবাদ করেন নাই। এখন রেজিম চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগের প্রতি মানুষের যে রুদ্র রোষ ছিল, তারা যদি সেটার তাপ অনুভব করে, তাহলে এটাকে তো সাম্প্রদায়িক রূপ দেওয়া ঠিক নয়, যেটাকে আমরা দেখছি সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে।
এবং এটাকে ভারতীয় মিডিয়া এটাকে ব্যাপকভাবে বিশ্ব মিডিয়ার কাছে তুলে ধরছে, বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরছে, বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরছে। আমার কথা হলো যে ভারত কি আসলেই সংখ্যালঘুদের নিয়ে তারা চিন্তা করে, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চিন্তা করে? তারা কি আসলেই মানে মানবতার জন্যে তারা সেভাবে দরদ দেখায়? যদি তাই হতো তাহলে ভারতের নেইবর যেমন বাংলাদেশ, ভারতের নেইবর কিন্তু আমাদের মায়ানমারে যুগের পর যুগ মুসলিম নিধন হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হাজার হাজার মুসলমানকে সেখানে হত্যা করা হয়েছে। সেখানে বাংলাদেশে 1 মিলিয়নের বেশি এই রোহিঙ্গা মুসলমান সেখান থেকে মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কই ভারত তো তাদের জন্য কোনোদিন কোনো কথা বলে নাই, ভারতীয় মিডিয়ায় তো এ নিয়ে কোনো কথা নেই। তাহলে এই যে তাদের আচরণ, এই আচরণটা কেন? এই তাদের আচরণটা শুধু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এবং এখন যেটা তারা মিডিয়া যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটা হলো বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্যে। এবং এই গভর্নমেন্ট যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, আমরা বিশ্বাস করি এই সংস্কার কার্যক্রমগুলো যদি তারা সুসম্পন্ন করতে পারে তাহলে বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যেই রাজনৈতিক যে নিপীড়নের শিকার যে সংখ্যালঘুরাও হয়, এটাও বন্ধ হয়ে যাবে অনেকাংশে। কারণ রাজনীতি যদি ঠিক হয়, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে ফাংশন করতে পারে, বিচার ব্যবস্থা, আইন বিচার, সংসদ এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সব কিছু যদি ঠিকভাবে সচল হয়, ফাংশনাল হয়, তাহলে এদেশের সকল নাগরিকরা নিরাপত্তা পাবে। আর নাগরিকদের মধ্যে সংখ্যালঘুরাও আছে। অতএব নিরাপত্তা এখানে শুধু আমরা সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন হব কেন? আজকে আমাদের সাংবাদিক ভাই বলছেন 1000-এর মতো ঘটনা ঘটেছে। যদি 1000-এর মতো সংখ্যালঘুদের ঘটনা সত্যিই ঘটে থাকে, কয় লক্ষ আমাদের বাংলাদেশের ঘটনা ঘটেছে আপনি খোঁজ নিয়ে দেখেন। এটা তো হলো রাজনৈতিক সংঘাত, সহিংসতা এবং রেজিম চেঞ্জের ফসল। এটার সাথে সংখ্যালঘুদের মানে সাম্প্রদায়িক সংঘাত এটা নয়, যেটাকে আজকে ভারত বলছে সাম্প্রদায়িক সংঘাত। এবং ভারত কি বলছে? বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে মৌলবাদীদের শাসন, সাম্প্রদায়িক শাসন, মৌলবাদী শাসন। এটা তারা বলছে। মৌলবাদীরা কি আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে? এটাকে কেন মৌলবাদী শাসন বলা হচ্ছে? তাহলে আওয়ামী লীগ যখন নির্যাতন করলো, দুঃশাসন করলো, যখন নাকি তারা অবৈধভাবে ক্ষমতা নিল, ভারত তো কোনোদিন একদিনের জন্য বললো না যে অনতান্ত্রিক মানে ফেসিবাদী শাসনের বিরুদ্ধে কোনো কথা বললো না। ইভেন আজকে যখন 2000 ছাত্র এবং জনতা যখন আওয়ামী লীগ খুন করলো মাত্র কয়েকদিনের ব্যবধানে, তখনও তো আওয়ামী লীগ ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ নিয়ে কোনো কথা বললো না। তারা কি মানুষ না? এদেশের যাদেরকে আওয়ামী লীগ হত্যা করলো তারা কি মানুষ না? আজকে যখন রেজিম চেঞ্জ হলো, 5ই আগস্টের পরে তারা নতুন বয়ান জাহির করলো, বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত সংখ্যালঘু ঘটনা ঘটেছে এর মধ্যে বাংলাদেশের কোনো ইসলামী সংগঠনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে ভারত প্রচার করছে এগুলো মৌলবাদীদের কাজ। মৌলবাদী বলতে গেছে ইসলামী শক্তিকে তারা ইন্ডিকেট করছে। অতএব এটা উদ্দেশ্য প্রণোদিত। কেন এই কাজ তারা করছে? বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে চায়, যাতে বর্তমান সরকার সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন দিয়ে দেয়। আর বর্তমান সরকার সকল সংস্কার বাদ দিয়ে যদি একটা নির্বাচন দিয়ে দেয়, আগের সিস্টেম বহাল থাকবে। এটাই ভারত চায়। ভারত চায় বাংলাদেশ দুর্বল থাকুক, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশ সবসময় দুর্বল থাকুক, নতজানু থাকুক, তাদের উপর নির্ভরশীল থাকুক। এটা ভারত সবসময় চায়। আর ভারত বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময় এখন এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, যে সংস্কারের উদ্যোগগুলো নিয়েছে, এগুলো যদি সফল হয়, সেটা সময় লাগুক, 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, এই সংস্কার কার্যক্রমগুলো যদি তারা করে, তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশের সকল মানুষ তাদের অধিকার পাবে, ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সংখ্যালঘুরাও তাদের
নিরাপত্তা এবং তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে। সংখ্যালঘু যারা দাবি করছে আমাদের সমাজের কোনো বাইরে নয়। এবং এই 5ই আগস্টের পরে এদেশে ইসলামপন্থী যে সমস্ত সংগঠনগুলো আছে, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম সহ সকল ইসলামী সংগঠন যেভাবে এদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে এটা নজিরবিহীন। কারণ আমরা আশঙ্কা করেছিলাম যে এটাকে ইস্যু করা হবে, ঠিক সেটাকেই ইস্যু করা হয়েছে। কোনো তেমন উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। আওয়ামী লীগের নেতারা বলেছিল তারা ক্ষমতা থেকে যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনেই 2 লাখ খুন হবে, আওয়ামী লীগের কর্মী খুন হবে, এটা তারা বলেছিল। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটে নাই। সেরকম যদি কোনো ঘটনা ঘটতো তাহলে আজকে মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশন পাঠানোর জন্যে। এটা কেন উনি বললেন? উনি তো মায়ানমারে বললেন না, ওনার পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে এত সংঘাত হচ্ছে বলে না, বাংলাদেশে বলছেন। উনি কেন বলছেন তিনিই জানেন। যাই হোক, আমাদের কথা হলো যে এখানে হিন্দু মহাজোটের আমাদের সম্মানিত মহাসচিব, সম্মানিত আমাদের ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি চমৎকার যেই প্রবন্ধ উপস্থাপন করেছেন। এখানে আলাদা নির্বাচনের একটা ব্যবস্থা রেখেছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছি 2008 সাল থেকে। সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে এটার একটা সলিউশন হয়। প্রপোর্শনাল সংখ্যানুপাতিক ব্যবস্থা হলে মাইনরিটি যারা রয়েছেন, যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছেন, তারা যদি আলাদা দল করে আলাদা তারা যদি সেখানে নির্বাচন করে সংখ্যানুপাতিক হারে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাবেন। সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য একটা ব্যবস্থা হতে পারে। আমরা এই দাবি জানিয়েছিলাম, জামাতে ইসলামও এই দাবি জানিয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে একমত আছে। কিন্তু বাংলাদেশ একটি বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে না। যে কারণে আজকে আমরা দেখতেছি যে আবার তাদের সাথে যে কিছু রাজনৈতিক দল আছে তারাও আজকে এই প্রপোর্শনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাচ্ছে না। এটা কেন চাচ্ছে না? যাতে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে এবং 300 আসনের মধ্যে 250 আসন তারা প্রত্যাশা করে তারা নিজেরা নিয়ে আবার কর্তৃত্ববাদী একদলীয় শাসন হয়তো তারা কায়েম করার আশা তাদের আছে। এই জন্য হয়তো তারা এটা চাচ্ছে না। আর নয়তো বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চায়। আজকে মির্জা ফখরুল সাহেব তিনি লন্ডনে গিয়ে বলে এসেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল নাকি পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। উনি এটা সত্য বলেন নাই, ওনার বক্তব্য সত্য নয়। অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতির প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন চায়। জামাতে ইসলাম সহ, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দল চায়। অতএব আমি বলবো বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাহেব তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এটা এখন সম্ভব না পার্লামেন্টে কোনোদিন এটা হবে না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে তারা কোনোদিন এই পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিল কোনোদিন পার্লামেন্ট আনবে না এবং বিল আসলেও সেটা তারা পাশ করতে দিবে না। তারা একদলীয় শাসন, এককভাবে শাসন তারা চালিয়ে যাবে এবং বাংলাদেশ এইভাবে বাই রোটেশন এই দুইটা দলের মধ্যেই তারা দেশ পরিচালনা করার জন্য তাদের ইচ্ছা আছে। এই পরিকল্পনাতে বের হবে না। এই বৃত্তের মধ্যে আমরা বন্দী থাকতে চাই না। এই জন্যে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর এই পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পদ্ধতি সুস্পষ্টভাবে গোবিন্দদা লেখে নাই, তবে ওই রকমই অনেকটা তার বক্তব্যটা ওই রকমই। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের অফিসেও তিনি গিয়েছিলেন, আমরাও বলেছি যে হ্যাঁ, এইভাবে যদি একটা সিস্টেম পদ্ধতি হয় তাহলে বাংলাদেশে শুধু মাইনরিটি না, সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব এবং অধিকাংশ রাজনৈতিক দল যাদের গণভিত্তি আছে, জনসমর্থন আছে, তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং সংঘাত রাজপথে থাকবে না। ডিবেট হবে পার্লামেন্টে। যেহেতু সব মতে সব পথের প্রতিনিধিত্ব সেখানে থাকতে পারবে, হয়তো এখানে আন্দোলন সংগ্রাম বা কিছুতেই এখানে রাজপথে এটা আমরা আনার প্রয়োজন মনে করব না। প্রয়োজনে আমরা সবাই যেহেতু পার্লামেন্টে থাকব, আমাদের আলোচনা হবে পার্লামেন্টই সকল কিছু কেন্দ্রবিন্দু হোক এবং পার্লামেন্টটা কার্যকরী হবে। বাংলাদেশে 1971-এর পর এই পর্যন্ত কোনো কার্যকরী পার্লামেন্ট আমরা সেভাবে দেখি নাই। অতএব কার্যকরী পার্লামেন্ট হতে হলে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রয়োজন। আমরা এটাকে আমরা নিজেরাও চাই এবং আমরা এই যে হিন্দু মহাজোট যে দাবি করেছে এর প্রতি আমাদের একাত্মতা আছে। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ধন্যবাদ জানাই।
আমরা হিন্দু মহাজোটকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি।